লেগস আপ, সামনে দুটো পা মাথার উপরে তুলুন মিস্টার রাইট। বিখ্যাত আন্তর্জাতিক ঠগ মিস্টার রাইট অবাক হয়ে সামনের দিকে তাকিয়ে রইলেন। কি হাস্যকর, এই রোগা মেটে লোকটা, এই বোকা বোকা চেহারার বদমাইশটাকে দেখে রাইটের সারা শরীর তেলে বেগুনে জ্বলে গেল। রাইট নিজেই বুঝতে পারলেন না কি করে এই বোকা বদমাইশটার কাছে এত বেকায়দায় পড়লেন তিনি। এখন আর করার কিছু নেই, হাত দুটো মাথার উপরে তুলতেই হবে, কেননা সামনে উদ্যত রিভলভার হাতে যে হাস্যকর বোকা বদমাইশটা দাঁড়িয়ে সেই গর্জন গোয়েন্দা, তার হাত থেকে নিস্তার পাবে এমন সাধ্য নেই কোনো জোচ্চোরের। রাইট হাত তুলতে একটু ইতস্তত করছিলেন, আবার শোনা গেল গর্জনের বজ্র গর্জন। লেগস আপ, সামনের পা দুটি তুলুন। কি আর করা যাবে, বাধ্য হয়ে হাত তুলতে হলো। মনে মনে ক্ষিপ্ত হতে থাকেন বিখ্যাত ঠগ। এই ধরনের কথাবার্তা বা আদেশ তার পক্ষে পালন করা মোটেই সম্মানজনক নয়। লেগস আপ, সামনে দুটো পা। আমি কি গরু না গাধা? আমার এ দুটো পা নয়, হাত। আত্মসম্মান রক্ষার প্রয়োজন থেকেই বা সাহেবের বাচ্চা বলে স্পষ্টবাদিতার গুণের জন্য হাত মাথার উপর তুলতে তুলতে রাইট গর্জনকে জানিয়ে দেয়। গর্জন কিন্তু ভ্রুক্ষেপও করেন না। ও তাই নাকি, তাই নাকি? একটু অবাকই হন গর্জন। কেন, আগে তো বুঝিনি, আমি ভেবেছিলুম চারটেই বুঝি পা। তারপর একটু থেকে মৃদু হাসতে হাসতে জিজ্ঞাসা করেন, তাহলে বোধহয় ল্যাজ শিংটিংও তোমার কিছু নেই? কলকাতায় এলে এইরকম অপমান, এইরকম বিপদের সম্ভাবনা একথা ঘুণাক্ষরেও জানতে বা বুঝতে পারলে রাইট কখনোই কুয়ালালামপুর ছাড়তেন না। কুয়ালালামপুরে অবশ্য শেষের দিকে বেশ একটু অসুবিধেই হয়েছিল। ওখানকার স্থানীয় চোরদের উপর তিনি সম্প্রতি যে বাটপাড়িটা করছিলেন, অর্থাৎ বিনা অস্ত্রে তালা ভাঙার কৌশলী যন্ত্র নাম দিয়ে যে জিনিসটা বেচছিলেন, সেটা যে আসলে যুদ্ধের আগের এক ধরনের জাপানি ইঁদুর মারার জাতিকল, সেটা প্রকাশ হয়ে পড়েছিল। এই ধরনের সদেরেক জাতিকল পুরনো লোহার দরে একটা উঠে যাওয়া কোম্পানির দারোয়ানের কাছ থেকে কিনে এনেছিলেন টোকিও থেকে চলে আসার সময়। সেই জাতি কলগুলোই কুয়ালালামপুরের নতুন চোরেরা মহ উৎসাহে ক্রয় করছিল। কিন্তু কুয়ালালামপুর ছাড়বার আগেই কয়েকটা চ্যাংড়া চোর ধরা পড়ে যাওয়ায় অন্যান্য চোরেরা তাকে মারে আর কি। শীতেলরা আর কি বুঝবে বাটপাড়ের মর্ম। বাধ্য হয়েই তাকে কুয়ালালামপুর ছাড়তে হলো। অবশ্য শেষে একটা চাল দিয়েছিলেন এই বলে যে এই তালা ভাঙার যন্ত্রগুলো ব্যবহার করতে গেলে এক ধরনের চুম্বক লাগবে। সেই চুম্বকটা কেউ ব্যবহার করেনি বলে বিপদে পড়েছে। চোরেরা ধরেছিল। কেন তাহলে তুমি চুম্বকটা সঙ্গে দাওনি? মিস্টার রাইট বলেছিলেন, তোমরা কি কেউ চেয়েছিলে? তার যে অনেক দাম। আর মনে মনে ঠিক করে ফেলেছিলেন এই সুযোগে সেই বিশেষ চুম্বক বলে অন্য কিছু চালিয়ে দিয়ে একটা মোটা মতন দাও মেরে ওখান থেকে সরে পড়বেন। চোরেদের সঙ্গে চুক্তি হয়েছিল 6 মাসের মধ্যে সস্তায় তিনি এই চুম্বকগুলো সরবরাহ করবেন। এদিকে মিস্টার রাইটও বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলেন। চোরেদের সঙ্গে কি ব্যবসা হয়? তিনি হলেন বাটপার, তার ব্যবসা ভদ্রলোকদের সঙ্গে। লন্ডনে যুদ্ধের সময় তিনি বোমার আঘাতজনিত দূষিত ক্ষয় নিবারণের জন্য এবং আশু উপশম করবার মলম তৈরি করে বেচেছিলেন স্রেফ তারপিন তেলে আলুর খোসা সেদ্ধ করে শিশিতে ভরে 1.5 মিলিয়ন শিশি। কুয়ালালামপুরের চোরদের ব্যবহারে তার আত্মমর্যাদা বোধ খুবই আহত হয়েছিল। অনেকক্ষণ হয়ে গেছে, হাত দুটো মাথার উপর তুলে ঠায় দাঁড়িয়ে থাকা কি যে কষ্টকর। যাকে এ কাজ কখনই করতে হয়নি তার পক্ষে এটা বোঝা সম্ভবই নয়। মিস্টার রাইট এইভাবে দাঁড়িয়ে মনে মনে রাখতে থাকেন, না, ঠিক গর্জন গোয়েন্দার উপরে নয়, আর তার উপরে রাগ করেই লাভ বা কি? রাইটের রাগ হয় ওয়াং লিয়াংচুর উপর। ওয়াং লিয়াংচু মানে কুয়ালালামপুরের এক কুখ্যাত জুয়া চোর, যে তাকে এই কলকাতা আসবার পরামর্শ দিয়েছিল। ওয়াং লিয়াংচুকে কুয়ালালামপুরে সবাই জোচ্চোর চু বলে এক নামে চিনতে পারত। সেই রাইটকে বলেছিল,
আরে সাহেব, আমি পারলুম না আর তুমি করবে বাটপারি এই কুয়ালালামপুরে? শীতেল চোরদের হাতে খুন না হতে চাও তো, সত্যি সত্যি নিজের ভালো চাও তো পালাও এখান থেকে। রাইটের মুখের ভাবগতিতে জোচ্চোর বুঝতে পেরেছিল রাইট মনস্থির করতে পারছেন না। তখন সে হয়তো নিজের স্বার্থেই কুয়ালালামপুর থেকে রাইটকে কৌশলে সরিয়ে একচ্ছত্র বাটপার হওয়ার লোভেই শতপ্রবৃত্ত হয়ে প্রায় গায়ে পড়ে রাইটকে পরামর্শ দিল, সাহেব তুমি কলকাতায় ভেগে যাও। কলকাতা? ক্যালকাটা? ক্যালকাটা সম্পর্কে রাইটের প্রশ্নেও যথেষ্ট উৎসাহ ছিল। ইয়েস সাহেব, ক্যালকাটা একেবারে হেভেন, ইডেন গার্ডেন। রাস্তাঘাটে লোকজন ঠকবার জন্য ঘুরে বেড়াচ্ছে। আসন্ন সাফল্যের উত্তেজনায় ওয়াং লিয়াংচু যথেষ্ট রঞ্জিত করে বর্ণনা করে তার নিজের প্রাক্তন সাফল্যের কথা। আমার জুতোর দোকান ছিল চিনিপাড়ায়। এক এক জোড়া কাঁচা চামড়ার জুতোয় লাভ হতো 10 টাকা, আর খদ্দের কালার ব্লাইন্ড মানে রং কানা হলে 15 টাকা। রং কানা হলে 5 টাকা বেশি কেন? বেশ অবাক হয়ে রাইট প্রশ্ন করেছিলেন। 2 রঙের দুপাটি দিতুম বাক্সে। তার আগে কয়েক রঙের জুতো কালো বাদামি লাল মিশিয়ে যাচাই করে নিতুম খদ্দের রং কানা কিনা। তা কলকাতার অর্ধেক লোকেরই চোখ খারাপ, তাতে রং কানা। ভেজাল ছাড়া আর কিছু খেতে পায় তো? একটু দম নিয়ে জোচ্চোর বলে যায়। তারপর সে জুতো পাল্টাতে এলেই বাছা ধনের কান মোলে আদায় করে নিতুম আরও 5 টাকা। প্রথমে স্বীকারই করতাম না যে জুতো জোড়া আমারই দোকানের, আর তাছাড়া প্রত্যেক জোড়া জুতোর সঙ্গে উপরি পাওনা ছিল 5 টাকা ফোড়া কাটার জন্য। এছাড়া ছিল ফস্কার মলম, নাম দিয়েছিলাম মুচুম, প্রত্যেক ফাইল 1.5 টাকা। রাইট একেবারে হতভম্ব হয়ে গিয়েছিলেন। ফোড়া ফস্কা এগুলো আবার জুতোর দোকানে কেন? জোচ্চোর বলেছিল, আরে সাহেব, ওই তো হলো সাইড বিজনেস। কাঁচা চামড়ার জুতো পায়ে দিলে ফোড়া হবে না লোকের, ফস্কা পড়বে না? কলকাতায় গেলে দেখবে প্রত্যেক চিনি জুতোর দোকানের সঙ্গে একটা করে ফোড়া ফস্কা সারানোর দোকান। সাইনবোর্ড টাঙানো আছে, চীনা সার্জন। একজোড়া জুতো সেলাই করার চেয়ে অনেক কম পরিশ্রমে ফোড়া কেটে 5 টাকা পাওয়া যেত। অনেক খদ্দেরের পায়ে আবার ফোড়ার মিছিল বসে যেত। সেসব কথা না হয় ছেড়েই দিলে। কিন্তু এত সহজে চুকে ছাড়েন রাইট? খুঁটিয়ে খুঁটিয়ে অনেক কথা জিজ্ঞেস করে অনেক জেনে শুনে তবে ছেড়েছিলেন। আর তারপরেই জাহাজেই ভুয়া পাসপোর্টে চলে এসেছিলেন কোচিন। তারপর কোচিন থেকে সোজা কলকাতা। কলকাতায় এসে মিস্টার রাইট 2-4 দিন ঘুরে ফিরে সব দেখে শুনে নিজের কর্মপন্থা স্থির করে ফেললেন। একটা প্রাইভেট গাড়ি 3 মাসের জন্য ভাড়া নিয়ে নিলেন। তারপর এক একটা হোটেলে 2-3 দিন করে থাকতে লাগলেন, আর সেই সঙ্গে কাজ গুছিয়ে নিতে লাগলেন নিজের। দুপুরের দিকে চৌরঙ্গি আর ডালহৌসি পাড়ায় যত সব বড় বড় রেডিও ফ্রিজের দোকান আছে, সেখানে গিয়ে সবচেয়ে দামি জিনিসটা দেখতেন। এইরকমভাবে 3-4টে জিনিস বেছে নিয়ে আলাদা করে রেখে দিয়ে বলতেন, এগুলোর একটা আমি বেছে নেব, কিন্তু তার আগে আমার মেম সাহেবকে একবার দেখানো দরকার। দোকানদার কিছু ইতস্তত অবশ্যই করত, কিন্তু ফিটফাট সাহেব চস্ত ইংরেজি, আর তাছাড়া রাইটই বলতেন, আপনার একজন কর্মচারী আমার সঙ্গে গাড়িতে এগুলো নিয়ে আসুক, যেটা মেম সাহেবের পছন্দ হয় রেখে দেব, অন্যগুলো ফেরত নিয়ে আসবে। ওই আমার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আপনাদের যদি আপত্তি না থাকে মাল কটা তুলে দিন। এরপরে কি আর কোনো সন্দেহ হয়? কোনো আপত্তি থাকতে পারে? আর সঙ্গে তো দোকানের বিশ্বস্ত কর্মচারী আছে। তাছাড়া এরকম একটা শ্বেতাঙ্গ খদ্দের আমি বিশ্বাস না করলেও আর 10 জন দোকানদার আছে, তারা নিশ্চয় দেবে, তখন তাদেরটাই বিক্রি হবে। সুতরাং সব দোকানদারই মুখে যথাসাধ্য হাসি ফুটিয়ে বলেছে, ইয়েস স্যার, ঠিক হয় স্যার, এক্ষুনি তুলে দিচ্ছি এগুলো আপনার গাড়িতে। তারপরে তারা হাঁক ডাক শুরু করে দেয়, এই জনার্দন, এগুলো গাড়িটাতে তুলে দে, এই সাবধান, দেখিস ভাঙে না যেন। আর হ্যাঁ গোপালবাবু, আপনি সাহেবের সঙ্গে যান, মেম সাহেবকে খুব ভালো করে চালিয়ে একেবারে যাকে বলে স্যাটিসফাই করে তারপরে আসবেন। ততক্ষণে রাইট দোকানদারের দিকে মুখ করে বলেছেন,
ক্যাশ না চেক? এবং সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তরের অবকাশ না দিয়েই বলেছেন, বুঝেছি, চেকে অসুবিধা হতে পারে। আপনাদের এই ক্যালকাটায় কেউ চেক অ্যাকসেপ্ট করতেই চায় না। ঠিক আছে, ক্যাশেই দিয়ে দেব। তারপর গাড়ির দিকে যেতে যেতে প্রশ্ন করেছেন, হ্যাঁ, আপনার সেলসম্যান যে সঙ্গে যাচ্ছে সব দাম ঠিকঠাক জানে তো? দোকানের মালিক বলেছে, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, ওর মানে ওই গোপালবাবুর হাতে টাকাটা দিয়ে দেবেন। এর পরের কাজ খুব সোজা। গড়ের মাঠে কিংবা গঙ্গার ধারে কিংবা আলিপুর রোডে একটা বেশ নির্জন জায়গা দেখে রাইট গাড়িটা থামিয়ে দিয়েছেন। নির্জন জায়গা খুঁজতেও খুব একটা বেগ পেতে হয় না। দুপুরের দিকে এসব অঞ্চলে রাস্তায় কী বা লোকজন থাকে। কিছুক্ষণ খটখট দুমদাম করে ইঞ্জিনটা খুলে নিয়ে রাইট গোপালবাবুর কাছ থেকে প্রথমে জেনে নিয়েছেন গাড়ির কিছু বোঝেন কিনা। তারপর খুব মোলায়েমভাবে অনুরোধ করেছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না, বোধহয় ঠেলতে পারলে একটু কাজ হতো। আমি স্টিয়ারিংটা ধরছি, আপনি যদি কিছু মনে না করেন তো দয়া করে পেছনে গিয়ে ঠেলুন না গাড়িটা। সচল চিত্ত বিশ্বস্ত সেলসম্যান যেই না গাড়ির পেছনে গিয়ে হাত লাগিয়েছেন, হুশ করে গাড়িটা নিয়ে বেরিয়ে গেছেন রাইট। প্রথমে গোপালবাবুর পক্ষে কিছু অনুমান করাই মুশকিল। ও সাহেব থামাও, আমি রইলাম যে, আই এম লেফট হিয়ার, টেক মি। কিছুক্ষণ হতভম্ব থেকে তারপর গাড়ির পেছনে এই রকম চেঁচাতে চেঁচাতে ঊর্ধ্বশ্বাসে ছুটেছেন, কিন্তু ততক্ষণে রাইট বেপাত্তা। উদীয়মান ডেন্টিস্ট ডক্টর জি.কে. বসু তার হাজরার চেম্বারে বসে গোপালবাবুর কাছে এই ঘটনা শুনছিলেন। ডক্টর জি.কে. বসুর পুরো নাম গর্জন কুমার বসু। দাঁতের ডাক্তারের পসার এখনো মনোমতো জমেনি, আর ছেলেবেলা থেকে গোয়েন্দা গল্প পড়ে পড়ে তিনি অবসর সময়ে শৌখিন গোয়েন্দাগিরি করে সময় কাটান। যা হোক, গোপালবাবুর মুখে এরকম শুনে গর্জন বললেন, কি সাংঘাতিক কথা। গোপালবাবু গর্জনের পিতৃবন্ধু, তিনি প্রায় কেঁদে পড়ে বললেন, দেখো গর্জন, বেটা বাটপার সাহেবের জন্য আমার চাকরি যেতে বসেছে। দেখো আমার কি দোষ, আমাকেই তো মালিকেরা পাঠালেন, আমি তো আর ইচ্ছে করে যাইনি। গর্জন গম্ভীরভাবে বললেন, আপনি কিছু ভাববেন না গোপাল কাকা, আমি ব্যাটাকে ধরে দিচ্ছি, কিন্তু তার আগে আমাকে কয়েকটা ব্যাপার জানতে হবে। গোপালবাবু গর্জনের পিতৃবন্ধু, তিনি প্রায় কেঁদে পড়ে বললেন, দেখো গর্জন, বেটা বাটপার সাহেবের জন্য আমার চাকরি যেতে বসেছে। দেখো আমার কি দোষ, আমাকেই তো মালিকেরা পাঠালেন, আমি তো আর ইচ্ছে করে যাইনি। গর্জন গম্ভীরভাবে বললেন, আপনি কিছু ভাববেন না গোপাল কাকা, আমি ব্যাটাকে ধরে দিচ্ছি, কিন্তু তার আগে আমাকে কয়েকটা ব্যাপার জানতে হবে। ঠিক আছে, আমি একটু ভেবে নেই, কাল আপনি সন্ধ্যার দিকে বাসায় থাকবেন। ছোটবেলায় একটা সিনেমা দেখে রবীন্দ্রনাথের চাঁদের হাসির বাঁধ ভেঙেছে গানটা গর্জনের খুব ভালো লেগেছিল। এতদিনে গানের কথাগুলো ভুলে গেছেন, কিন্তু সুরটা মনে আছে। সেই সুরে গর্জন এখন অন্য একটা গান ধরেন। ঠিক গান নয়, একটা সংস্কৃত শ্লোক, বুদ্ধির যস্য বলং তস্য শস্কেন নিপাতিত। গোপাল কাকা চলে যাওয়ার পর গর্জন একা একা বসে এই গানটা গাইতে লাগলেন। তারপর গান হয়ে গেলে তার ছোকরা অ্যাসিস্ট্যান্টকে ডাকলেন, শশক, এক কাপ চা। বলা বাহুল্য, গর্জন তার অ্যাসিস্ট্যান্ট, যার আসল নাম গৌর গোবিন্দ, তাকে শশক বলে ডাকতেন। চাটা খেয়ে সব প্ল্যান ঠিক করে ফেললেন, একেবারে হাতে নাতে ধরতে হবে সাহেবকে। এই জুয়াচোরগুলো ধরা পড়ে অতি লোভে। যে জুয়া চুরি সহজেই একবার করে আসা যায়, সেটা বারবার বাহাদুরিতে আর লোভে মারা পড়ে জুয়াচোরগুলো। পরদিন গোপাল কাকার সঙ্গে পরামর্শ করে চৌরঙ্গি পাড়াতে অন্য একটা রেডিওর দোকানে মালিকদের বুঝিয়ে সুঝিয়ে দুপুরের দিকে সেলসম্যান হিসেবে বিনে মাইনের কাজে ঢুকে গেলেন গর্জন। পরে সত্যিই একদিন ফাঁদে পা দিলেন রাইট। দোকানে পা দেওয়া মাত্র পুলিশে টেলিফোন করা যেত, কিন্তু গর্জন সহজে পুলিশে যেতে রাজি নন। তাছাড়া হাতে নাতে ধরতে হবে তো, আগেই মালিকদের সব বোঝানো ছিল। তাছাড়া ঝুঁকি হিসেবে
ধার দেনা করে হাজার কয়েক টাকা নগদ জামিনও রেখেছিলেন গর্জন। সুতরাং রাইটের কিছুই অসুবিধে হলো না। 4টে দামি রেডিও শুদ্ধ দোকান থেকে গাড়িতে গিয়ে উঠতে সঙ্গে গর্জন গোয়েন্দা উঠলেন সেলসম্যান হিসেবে, যিনি গিয়ে রাইটের কল্পিত মেম সাহেবকে রেডিও পছন্দ করাবেন। গর্জন একেবারে নিরীহ চেহারার, রাইটের একেবারে সন্দেহ হয়নি। তারপর গড়ের মাঠের মাঝামাঝি সেই একই নাটকের পুনরায় অভিনয় হলো। সেই গাড়ি খারাপ হয়ে যাওয়া, সেই খটাখট দমাদম, তারপর অনুরোধ, যদি কিছু মনে না করেন তো গাড়িটাকে একটু ঠেলতে পারবেন। শুধু সামান্য পরিবর্তন, এবারে গোপালবাবুর স্থানে গর্জন গোয়েন্দা। পকেটে রিভলভারটা ঠিক আছে কিনা দেখে নিয়ে চাঁদের হাসির সুরে বুদ্ধির যস্য বলং তস্য গুনগুন করতে করতে ইয়েস ইয়েস বলে গর্জন গাড়ি থেকে নেমে পেছনে চলে গেলেন ঠেলতে। পেছনে গিয়ে রাইটের গাড়ি স্টার্ট নেবার এক মুহূর্ত সুযোগ না দিয়ে হাওয়া ছেড়ে দিলেন দুটো টায়ারের। হাওয়া বেরিয়ে হাওয়ার শব্দে কি হলো, হোয়াটস দি ম্যাটার বলে রাইট লাফিয়ে বেরিয়ে এলেন গাড়ির পেছনে। আর তখন সেখানে রিভলভার উঠিয়ে দাঁড়িয়ে রয়েছেন গর্জন গোয়েন্দা। রাইট মুখোমুখি হতেই, লেগস আপ, সামনে দুটো পা মাথার উপরে তুলুন মিস্টার রাইট। গল্পকুটুম চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন তারাপদ রায়ের লেখা একটি মুচকি হাসির গোয়েন্দা গল্প গর্জন গোয়েন্দা। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নূপুর।